বিশ্বকাপে শ্রীলঙ্কার দিয়ে ১২৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ফারুকি, রাশিদ নৈপুণ্যে নিউজিল্যান্ডকে হারালো আফগানরা। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে প্রস্তাবিত কর হারে পার পেয়ে যাবেন দুর্নীতিবাজরা, বলছেন বিশেষজ্ঞরা। হার বাড়ানোর তাগিদ। পাসপোর্ট জালিয়াতিতে জড়িত সাবেক সেনা প্রধান আজিজের ভাই এবং বেনজিরভুক্ত হবে দেশবাসীকে, বলছেন বিশেষজ্ঞরা। তীব্র গ্যাস সংকটে সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে যানবাহন চালকরা, অপেক্ষমান গাড়ির ভিড়ে সড়কে যানজট। এবং 11 বছরও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। দফায় দফায় বেড়েছে মেয়াদ, বেড়েছে খরচও, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফৌজিয়া ফারিয়া। সরকার যাদের কিনা আমাদের একটা আফসোস থাকে বা একটা থাকে, ওরাই প্রতি বছর সবসময় খারাপ করে। এজন্য আমাদের একটা বিষয়ে আকাঙ্ক্ষা থেকে যায়, ব্যাটিংটা আমরা ভালো করতে পারলে আমরা আশা করি আমরা প্রত্যেকটা ম্যাচ ভালো করতে পারবো। আমরা অবশ্যই জেতার আশা রাখি, কারণ এখন আমাদের হাতে ম্যাচ, কারণ 125 রানের টার্গেট খুবই বেশি না আমাদের হাতে। এখনো 3টা উইকেট গেছে, এখনো ব্যাটিং এ যারা আছে, তারপর সাকিব আছে, মাহমুদুল রিয়াদ আছে, যারা আছে, আমরা আশা করি এখনো ম্যাচ জিতবে ইনশাল্লাহ। তো এতক্ষণ জানাচ্ছিলেন তাদের দর্শকদের মনোভাব। আমরা আরেকজনের কাছে যদি একটু জানতে চাই, তাহলে ভাই কি মনে হয় আজকে কি বাংলাদেশ জিততে পারবে? জি, আজকে অবশ্যই বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একটা ভালো ডিফেন্ড করছে বোলিং করে, শ্রীলঙ্কাকে খুব সুন্দরভাবে আটকাই দিচ্ছে কম রানের মধ্যে। এখন সুন্দরভাবে বাংলাদেশ জিতবে আশা করি আমরা। এখন বাকিটা ম্যাচের পরে দেখা যাবে। অবশ্যই আজকে বাংলাদেশের জেতা উচিত। বাংলাদেশ পাওয়ার প্লেতে এত রান কনসিড করে ফেলছে শ্রীলঙ্কা ফার্স্টে, বাট বাংলাদেশ যেভাবে কামব্যাক করছে, এই কামব্যাকের পর বাংলাদেশের অবশ্যই আজকে জিততে উচিত। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। ভাই আজ আপনার কাছে আসি, আপনি কি মনে হয় আজকে বাংলাদেশ জিততে পারে? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই আজকে বাংলাদেশ জয়লাভ করবে, কারণ মুস্তাফিজ আমাদের 3টা উইকেট নিয়েছে এবং লিটন কুমার দাস ভালো খেলতেছে। আশা করি ইনশাআল্লাহ আজকে জয়লাভ করবে বাংলাদেশ। আজকে যে খেলা চলছে, কি মনে হয়? প্রত্যাশা তো সবসময় জেতারই থাকবে, তাই না? এখন কথা হচ্ছে বাংলাদেশের বিগত কিছু গেম হতাশাজনক হলেও আশা করতেছি আজকে ভালো হবে। আমরা খুবই আশাবাদী আজকে জিতবে ইনশাআল্লাহ, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, আশাবাদী আমরা। বাংলাদেশ শাবাশ। তো এই ছিল আমাদের দর্শকদের কাছ থেকে আমরা যা জানলাম, সবাই এটাই আশা করছে যে বাংলাদেশ আজ জিতবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর টিএসসি থেকে। বাজেটে আবারও দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ। 2024-25 অর্থ বছরে মাত্র 15% কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ দিয়েছে সরকার, যদিও বৈধ উপার্জনকারীদের দিতে হবে সর্বোচ্চ 30% কর। বিশেষজ্ঞরা মনে করছেন কর হারে এই বৈষম্যের কারণে পার পেয়ে যাবেন দুর্নীতিবাজ ও অপরাধীরা, আর উৎসাহ হারাবেন সৎ করদাতারা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। যে সম্পদ বা আয়ের বিপরীতে কর দেয়া হয়নি কিংবা করের আওতায় আসেনি, তাই হলো অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা। এই কালো টাকার উৎস বৈধ অবৈধ যাই হোক না কেন, তা অর্থনীতির মূলধারায় আনতে 2024 থেকে 2025 অর্থ বছরে বিনা প্রশ্নে সাদা করার সুযোগ রাখা হয়েছে। এজন্য কর দিতে হবে সর্বোচ্চ 15%। তবে যারা নিয়মিত ও সৎ করদাতা, তাদের জন্য এই হার 30% পর্যন্ত। প্রস্তাবিত কর হারে করমুক্ত আয়সীমা 3.5 লাখ। পরবর্তী 1 লাখ টাকায় নিয়মিত কর হার 5%, আর কালো টাকার মালিকদের দিতে হবে 2.5%। পরবর্তী 4 লাখ টাকায় বৈধ আয়ের কর 10%, যেখানে অবৈধ করের হার 5%। পরবর্তী 5 লাখ টাকায় বৈধ আয়ের করের হার 15%, যেখানে অবৈধ 7.5%। অর্থাৎ বৈধ করদাতাকে সর্বোচ্চ কর দিতে হবে 30%। আবার কালো টাকা সাদা করলে কর দিতে হবে 15% পর্যন্ত। এবারের বাজেটেও সুযোগ দেয়া হয়েছে কালো টাকা সাদা করার, কিন্তু এতে কি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, নাকি
তৈরি হবে বেনজির আজিজদের মতো বড় বড় দুর্নীতিবাজ। কি বলছেন বিশেষজ্ঞরা? এইটা তো এক ধরনের ছাড়পত্র দিয়ে দেওয়া যে আপনি আয়ও কিভাবে করেছেন সেই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন না। পদক্ষেপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এই সরকারের ম্যান্ডেটের ভিতরেই আছে, কিন্তু যখন আমাদের এই ধরনের একটা আয়করের নতুন একটা ধারা নিয়ে আসা হয় তখন সেটা কিন্তু তার যে ঘোষিত নীতি আছে তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা চলমান থাকা উচিত, যাতে করে একটা ক্রেডিবল থ্রেট থাকে যে তারা যেন কালো টাকা বা অপ্রতিষ্ঠিত যে আয় আছে সেটা যেন সাদা করার এই সুযোগটা নেয়। চলমান ড্রাইভ দিতে হবে যে এদের বিরুদ্ধে, যাতে তারা আইনের আওতায় আসে, ধরা খেলে তাদের পানিশমেন্ট হবে, সেই ভয়ে হলেও তারা যেন এটাতে ফিরে আসে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনো সুযোগ আছে কালো টাকা সাদা করার জন্য কর হার বাড়ানো আর সৎ উপার্জনকারীদের আয়ের উপর আয়কর কমানো, সেই সঙ্গে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার কথাও বলেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও পর্যালোচনা চলছে। ফলে 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে থাকবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যয় জানান তিনি। থাকবে সর্বজনীন পেনশন ব্যবস্থাও। বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরের দিন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অর্থ মন্ত্রণালয়, যেখানে অর্থমন্ত্রী সহ অর্থ সংশ্লিষ্টরা বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা। সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি এখন 9% ঘরে, তবে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি চলবে আরও কিছুদিন। আশা করেন আগামী অর্থ বছরে 6.75% প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। আগামীতে রিজার্ভ ও তারল্য সংকট থাকবে না তুলে ধরেন সার্বজনীন পেনশন পরিকল্পনাও। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। জনসাধারণের সুবিধার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কর 2% থেকে কমিয়ে করা হয়েছে 1%। এছাড়া ভর্তুকি ও ন্যায্য মূল্যের দোকান করার কথা সরকার ভাবছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় যেমন ধান, চাল, গম, ছোলা, মসুর সহ বিদ্যমান 2% যে কর ছিল সেখান থেকে কিন্তু 1% করের আওতায় নিয়ে আসা হয়েছে। আগামীতেও এর আকার বাড়ানোর জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। আগে এটা ট্রাক সেল ছিল, ওপেন সেল ছিল, এটা আমরা টিসিবির স্থায়ী ডিলারদের দোকান করার চেষ্টা করছি। তাহলে দোকানে ভর্তুকি মূল্যের সাথে সাথে আমরা ন্যায্য মূল্যেও কিছু পণ্য আমরা সেখানে সরবরাহ করার আসলে চেষ্টা করব। আর জনপ্রতিনিধিদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাব উনি এনেছেন যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। গভর্নর কথা বলবেন, আমরা এটা বয়কট করার চেষ্টা করব। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, এমনটাই জানালেন এনবিআর চেয়ারম্যান। আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জানান, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত নাগরিক হিসেবে সব ধরনের অধিকার পাবেন তিনি। আরও জানাচ্ছেন আল নোমান।
বাজেট উত্তর সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে আসে কালো টাকা সাদা করার সুযোগ আর বেনজিরদের দুর্নীতি প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে দেশের নাগরিক হিসাবে প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ারও অধিকার রাখে। নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই সম্পন্ন করবে। বেনজিরও কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যানুসন্ধানের পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। তবে এনবিআর চেয়ারম্যান জানান, ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি। ফৌজদারি প্রক্রিয়ার ভিতরে আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের আকাশে দেখা গিয়েছে জিলহজ মাসের চাঁদ। আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা শেষে এই ঘোষণা দেয়া হয়। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, রংপুরের পীরগাছায় নতুন চাঁদ দেখার খবর মিলেছে। ফলে আগামী 17 জুন সোমবার উদযাপন হবে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। 7 জুন 2024 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ। আগামী 10 জিলহজ 1445 হিজরি, 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ, 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা। নির্বাচনটাই যেন না হয় সেজন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন তিনি। বলেন, এবারে নির্বাচনেও শত বাধা অতিক্রম করে মানুষের ভোটে জয়ী হয়ে তার সরকার ক্ষমতায় এসেছে। বিরোধীদের অবস্থা খুবই করুণ বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় বদলে যাওয়া বাংলাদেশকে সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেই জন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না, কাজেই তারা ইলেকশনে আসবে না। তো সেখানে নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা ছিল, চক্রান্ত ছিল। এগুলি আমরা কিছুটা বুঝতে পারি, যার জন্য এবার ইলেকশনটা আমরা একটা রিস্ক নিয়েছিলাম। রিস্কটা হলো আমি ইলেকশনটা ওপেন করে দিয়েছি। আমরা যখন নমিনেশন দিলাম সত্য, কিন্তু সেই সাথে ওপেন করে দিয়ে বললাম যে যত বড় দাঁড়াও। বঙ্গবন্ধুর হত্যাকারী মোসলেউদ্দিনের সন্তানদের দেখানো পথেই হেঁটেছেন সাবেক সেনা প্রধানের ভাই সহ আইজিপি বেনজির আহমেদ। অপকর্ম থেকে পার পেতেই প্রত্যেকেই পাসপোর্ট জালিয়াতির মতো পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, কয়েকজন ব্যক্তির এমন কর্মে পাসপোর্ট অবনমন হলে ভুগতে হবে পুরো দেশবাসীকে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। 2020 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন পাসপোর্টে নবায়ন করেন বেনজির আহমেদ। সে সময় পেশা লুকিয়ে লিখেন প্রাইভেট জব আর ঠিকানাও দেন ভুল। সাবেকে আইজির আগে একই পথে পাসপোর্টে নিজের নাম সহ পিতামাতার নাম পর্যন্ত পরিবর্তন করেন সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস ও জোসেফ। বিস্ময়কর তথ্য, বঙ্গবন্ধুর হত্যাকারীর সন্তানরাও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে পরিবর্তন করেছেন বাবার নাম, যা উঠে এসেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে। জালিয়াতির পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা জড়িয়েছেন কোনো না কোনো পর্যায়ে।
টিআইবি বলছেন এসব পাসপোর্টে একাধিকবার দেশ ভ্রমণে কোনো বাধার সম্মুখীন না হওয়া সেটাই প্রমাণ করে। তারা যেভাবে অনিয়মগুলো সংগঠিত করেছেন, ব্যাপক অন্যান্য বড় ধরনের দুর্নীতির পাশাপাশি এই যে জালিয়াতিগুলো, পাসপোর্ট জালিয়াতি দুইটি ক্ষেত্রেই এটি কিন্তু সেই দৃষ্টান্ততেই প্রমাণ করে যে আসলে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে এক ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন ক্রিয়েট হয়ে গেছে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বাইরে চলে গিয়ে অবারিতভাবে ক্ষমতার ব্যবহার করে, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার করে নিজেরা বিভিন্ন প্রকারের সুবিধা অর্জন করে রয়েছেন। তারা বলছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ঊর্ধ্বতনরাও। বহু ব্যক্তির সংশ্লিষ্টতা, এক ধরনের যোগসাজশ এবং সুরক্ষা সংগঠিত হয়েছে। কাজেই এটি শুধুমাত্র যিনি সরাসরি দায়ী তাকে তার বিচারের পাশাপাশি যারা এর সাথে সহযোগিতা করেছেন, অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন এবং সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদের সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বেনজির আহমেদ কখনোই ভাবেন নাই হয়তো তার এই দুর্নীতি বা এই ধরনের অপকর্ম প্রচার হবে। এটি একটা সময় গিয়ে প্রচার হবে, তখন যিনি অপরাধ করেছেন তাকে তো দায় নিতেই হবে, যে প্রতিষ্ঠান তাকে এই অপকর্মে সহযোগিতা করেছে সেই প্রতিষ্ঠানেরও কিন্তু দায় রয়েছে। পাশাপাশি সরকার বা অথবা যারা তাকে এই সহযোগিতার বা এই ধরনের বলা যেতে পারে বড় ধরনের অপকর্ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন, দায় কিন্তু কোনো না কোনোভাবে তাদের উপরেও বার্তায়। এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে অভিযুক্তদের সবাই এখন অবস্থান করছে বিদেশে। রূপপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। দমদম কারাগারে এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার জিহাদ হাওলাদার, নেপালে আটক সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি। দীর্ঘদিন ধরে রাজধানীতে চলছে গ্যাস সংকট। গেল কয়েকদিনে বাসা বাড়ি সহ সিএনজি স্টেশনগুলোতে চলছে গ্যাসের জন্য হাহাকার। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন সড়কে সৃষ্টি করছে যানজট, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দেশ জুড়ে চলা তীব্র গ্যাস সংকটের ধাক্কা লেগেছে সিএনজি স্টেশনগুলোতেও। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে বেকায়দায় চালকরা। আমার দরকার হলে যখন যদি উৎপাদন করতে পারতাছি না আরো বাড়াই দেয়, বাংলাদেশের টাকার অভাব আছে। সব পাম্পে এইরকম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও চলে যায় এমন সময়। গাড়ির দীর্ঘ সারি পাম্প ছাড়িয়ে উঠছে সড়কে, এতে বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে যানজট। চালকদের অভিযোগ, রাস্তায় লাইনে দাঁড়ালে হয়রানি করছে পুলিশ। ভাড়া মারতেছে না, মনে করেন গ্যাস নাই, নিতে পারি না, পুলিশ করে ডিস্টার্ব, সিরিয়াল ধরলে। সার্জেন্ট ট্রাফিক পুলিশে আমরা সিরিয়াল দিলে মনে করেন কাগজপাতি আইয়া নিয়ে যায়। শুধু সিএনজি অটোরিকশা চালকই নয়, এই অবস্থা ব্যক্তিগত গাড়ি মালিকদেরও। ভুক্তভোগীরা বলছেন গ্যাস নিতেই পার হয় দিনের বেশিরভাগ সময়। মহাকালীতে প্রচন্ড সিরিয়াল, যার কারণে এই পাম্পে একটু সিরিয়াল কম পাইছি। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি আল্লাহ দিলে। পাম্পে 3 ঘন্টা ধরে আর কি ঘুরছি, ঘোরার পরে এই পাম্পে আমি সিরিয়াল দিয়ে 2 ঘন্টা ধরে এখন মানে কেবল লাইন দিলাম আর কি। বেশি অসুবিধায় পড়ছেন ভাড়ায় চালানো গাড়ি চালকরা। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় সামান্য আয়ে পরিবারের মুখে তুলে দিতে পারছেন না খাবার। ডেইলি যদি 6 ঘন্টা 7 ঘন্টা আমার গ্যাস পাম্পে দিতে হয়, তাহলে আমি কাজ করব কখন আর আমি বউ হচ্ছে নিয়ে পালবো কখন? সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা জানান 1 সপ্তাহ ধরে এই সংকট আরো তীব্র হয়েছে। চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। ভোর 5টা থেকে আর সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওই গ্যাস সরবরাহ পাচ্ছি না, যার কারণে এই দীর্ঘ লাইন। ভোরে থেকে পাম্প বন্ধ, স্টেশনে কোনো গ্যাস নাই। 200 প্রেসার থাকলে ভালো হয় গ্যাসের, এখন প্রেসার আছে 100-120 প্রেসার আছে। বিশেষজ্ঞরা জানান ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের এফএসআরইউ এখনো মেরামত করা সম্ভব হয়নি, যার কারণে এই সংকট। যে জাহাজে গ্যাস এলএনজি আমদানি করে, যে জাহাজের এটা করে, তো সামিটেরটা এখন রিপেয়ারে আছে, এই কারণে একটা বন্ধ হয়ে আছে, এই কারণে গ্যাসের সংকট। আমদানি করা গ্যাসের সরবরাহ বাড়ালে চলমান সংকট কেটে যাবে বলেই মনে করেন এ বিশেষজ্ঞ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার জিহাদ হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের বারাসত জেলা ও দায়রা আদালতের বিচারক শুভঙ্কর বিশ্বাস এই আদেশ দেন। দমদমের কেন্দ্রীয় কারাগার থেকে আগামী 21 জুন ফের তাকে আদালতে তোলা হবে। এদিকে নেপালে আটক সিয়ামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা সিআইডি। অন্যদিকে গ্রেফতার শিমুল ভুঁইয়ার আত্মীয় কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। আরো জানাচ্ছেন শিউলি রায়।
গেল 13ই মে জিহাদকে বঙ্গা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এরপর 2 দফায় 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন আদালত। তদন্ত কর্মকর্তারা জানান, গেল 13ই মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করা হয়। ওই দিন বিকালে আবাসনে ঢোকার পর হাত মুখ ধোয়ার সময় তাকে ক্লোরোফর্ম দিয়ে বেহোশ করা হয়। এরপর বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। এরপর জিহাদ কষায় ধারালো অস্ত্র দিয়ে আনারের মরদেহ খণ্ড খণ্ড করে 3টি প্লাস্টিকের ডিপ্লোজার ক্যারি ব্যাগে ভরে রাখে। পরে তার ট্রলি ব্যাগে করে ভাঙড় কৃষ্ণমাটি এলাকায় আলাদা আলাদা করে ফেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে জিহাদ। জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন ও সিয়াম। এরই মধ্যে সিয়ামকে নেপালের কাঠমান্ডু থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা সিআইডি। এদিকে আনার হত্যা মামলায় আটক শিমুল ভুঁইয়ার আত্মীয় ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের স্টেডিয়াম পাড়ায় টিটিডিসি সড়কে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তবে এখনো মেলেনি এমপি আনারের দেহাবশেষ। বিভিন্ন খালের অভিযান চালিয়ে কোনো অস্তিত্ব পায়নি গোয়েন্দারা। তবে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়। তা এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। স্লোভাকিয়ার পর এবার প্রকাশ্যে হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী মিটে ফ্রেডেরিকসেন, গ্রেপ্তার 1। এগারো বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। দফায় দফায় বেড়েছে মেয়াদ, বেড়েছে খরচও, তবুও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। অব্যবহারে নষ্টের সংখ্যায় শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জামগুলো। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 30 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। ব্যয় ধরা হয় 275 কোটি টাকা। পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে 700 কোটিতে। তবুও 11 বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি হাসপাতালটি। শুধুমাত্র চালু করা হয়েছে বহির্বিভাগ। অব্যবহারে নষ্টের সংখ্যায় শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের লাখ লাখ মানুষ। আমরা যারা স্থানীয় আছি, আমরা অনেক সময় হিমশিম খাই, আমরা বেড পাই না, আমরা আমাদের পেশেন্ট নিয়ে এসে ফ্লোরে কষ্ট করি। তো এইভাবে কতদিন? ভিতরে ঢোকার মতো পরিবেশ নাই, একটা যে ট্রলি নিয়ে যাবে রোগী নিয়ে যাবে সে পরিবেশও নাই। এত পরিমাণ রোগীর চাপ, আর এখানে সেবা লোকজনের সেবা পাওয়ার থেকে আর ভোগান্তি বেশি হয়। তো মেশিনারি থাকার পরেও এই হসপিটালটা চালু হচ্ছে না, কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালটা। তো আমাদের দাবি খুব দ্রুত এই হসপিটালটা চালু করার জন্য। তবে হাসপাতাল চালু না হলেও 2 বছর আগে শুরু হয়েছে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। আমাদের ক্যাম্পাসে যদি হসপিটালটা যদি চালু হয়ে যেত, হসপিটাল চালু হলে আমাদের ওয়ার্ক করতে সুবিধা হতো। আমরা চাচ্ছি যে দ্রুত হসপিটালটা চালু হোক, এতে আমাদেরও সুবিধা হবে, আমাদের ইন্টার্ন ভাইদেরও সুবিধা হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের ওপর দোষ চাপিয়ে হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসা সরঞ্জাম অনেক আগে কেনা হলেও তা এখনো বুঝে পাননি তারা। সব বুঝে পেলে দ্রুতই চালু হবে হাসপাতালের স্বাস্থ্যসেবা। জানা মতে তিনি নিয়ে অনেক আইগুলো নিয়ে এসেছে, কিন্তু এগুলো সার্ভে হওয়ার পরে তিনি আমার কাছে জমা দেবেন, কিন্তু সেই কাজটা এখনো হয়নি। কি কারণে তার কাজগুলো বিঘ্ন হচ্ছে তিনি আমার কাছে এগুলো উপস্থাপন করেননি। 2012-13 অর্থ বছরে শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজে ওঠে অনিয়মের অভিযোগ। ভবনের নকশা পরিবর্তন সহ নানা অনিয়মের সত্যতাও মেলে আইএমইডির অনুসন্ধানে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রাশিদুজ্জামান বাবু। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে সুজনের কাছে। সুজন, বাজার দর কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন।
ইশরাত যেমনটি বলছেন নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে পণ্য নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। এটি নোয়াখালী জেলা শহর একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো আজকের এই বাজার সকাল থেকে এই বাজারে যে চিত্রটি দেখা গিয়েছে, আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে যেসব বোঝায় সেগুলো সাধারণ মানুষের অত্যন্ত নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। বিশেষ করে সাধারণ যারা মানুষ আছে তারা বলছেন যে সিন্ডিকেটের প্রভাবে বাজারের এই অবস্থা বলে জানিয়েছেন তারা। তো সকাল থেকে যেটি দেখেছি সবজি বাজার অত্যন্ত অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। 60-70 টাকা থেকে কেজি শুরু করে 110 টাকা 120 টাকা পর্যন্ত বিভিন্ন সবজির দাম রয়েছে। বাজারে সবজি প্রচুর সরবরাহ থাকলে কিন্তু বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বেড়েছে। অপরদিকে যদি আমি মুরগির বাজারের কথা বলি তাহলে আজকে দর মুরগিটা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, একই সাথে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা, সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি মুরগি রয়েছে, দুটি মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজি দরে। অপরদিকে যদি মুরগির ডিমের কথা বলতে হয় সেটি হচ্ছে বিক্রি হচ্ছে প্রতি হালি 50 থেকে 52 টাকা কেজি দরে, এবং দেশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে হালি হিসেবে 70 থেকে 72 টাকা হালি দরে। অপরদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, এবং একই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। অপরদিকে যদি মাছের বাজারের কথা বলি, আসলে এটি দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দিন দিন বাজার দর ঊর্ধ্বগতিতে দিকে রয়েছে। বিক্রেতারা কারণ হিসেবে বলছে আসলে বাজারে মাছের সরবরাহ কম থাকায় তারা বাড়তি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আর যদি মুদি পণ্যের কথা বলতে হয় তাহলে তো এটা মানে দিন দিন ঊর্ধ্বগতির পর্যায়ে রয়েছে। বিশেষ করে কোরবানকে সামনে রেখে মশলার বাজার অত্যন্ত বাড়তির দিকে রয়েছে। একই সাথে যে অন্যান্য মুদি পণ্য রয়েছে সেগুলো বাড়তি পর্যায়ে রয়েছে। তো আমি এখন এই বিষয়ে বাজার দর নিয়ে আমি একটু কথা বলবো একজন ক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে মানে আপনি একজন ক্রেতা হিসাবে কিভাবে দেখছেন বাজারের পরিস্থিতি এবং কি বুঝছেন বাজারের অবস্থা? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে, এবং দিন দিন নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। 30 টাকার আলু বাজার বর্তমানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, 30 থেকে 40 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। সরকারের উচিত বাজার মনিটরিং করে নিয়ন্ত্রণে রাখা, এবং কি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা, এবং কি অবৈধ সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা রাখা। এটুকু আমি সরকারের কাছে আবেদন জানাবো। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছেন যে বাজার সিন্ডিকেটের কথা তিনি বলছেন, অপরদিকে তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাজার মনিটরিং এর কথা, সাধারণ ক্রেতাদের নাগালের ভিতরে বাজার দর রাখার জন্য তিনি একই দাবি জানিয়েছেন। তো সামগ্রিকভাবে বলতে গেলে যে বাজারে নিত্যপণ্য যে বাজারের যে পরিস্থিতি, এই বাজারের পরিস্থিতি সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই বিষয়ে এখন কথা বলার জন্য আমি এখন চলে যাব পঞ্চগড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবু। ধন্যবাদ সুজন। আপনি যেমনটি বলছিলেন আসলে আপনার ওখানের মতো কিন্তু আসলে আমাদের পঞ্চগড়ে কিন্তু আসলে এই যে বাজেট যে প্রস্তাবিত বাজেট পাস হয়েছে, সেই বাজেটে কিন্তু আসলে যেসব জিনিসের অর্থাৎ 30টি পণ্যের দাম কমার কথা, সেই 30টি পণ্যের কিন্তু আসলে দাম কমার ক্ষেত্রে যে ছিটে ফোটা সেটি কিন্তু পঞ্চগড়ের বাজারে কিন্তু লাগেনি। আমরা গতকালকে এবং আজকে সকালে খোঁজ নিয়ে দেখেছি, বরং কিন্তু বাজেটের পরে কিছু কিছু পণ্যের দাম কিন্তু আসলে বেড়ে গেছে। বিশেষ করে আপনাকে যদি বলি মসুর ডাল, বুট এবং তেল প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আসলে 5 টাকা থেকে 10 টাকা বেড়েছে, এরকম একটি অবস্থা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যে বলছে যে আসলে বাজেটের কথা বলছে, অর্থমন্ত্রী বাজেট পাস করলো, সেই বাজেটে কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে অর্থাৎ কমার কথা, কিন্তু আসলে বাজারে ছিটে ফোটাও নেই। আজকে সকালে গরুর মাংসের বাজারে আমি দেখেছি 750 টাকা, খাসির মাংসের যদি কথা বলি সেটি 1100 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। মুরগির, দেশি মুরগি যেটা বলি, সেটা বিক্রি হচ্ছে প্রায় 650 টাকা দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কিন্তু আপনার দেখেছি যে প্রায় 280 টাকা দরে। এমনি করে কিন্তু মাছের ক্ষেত্রে যদি বলি, মাছ কিন্তু আসলে কাতল বলেন, রুই বলেন আর ব্রিগেড বলেন, সব মাছ কিন্তু আসলে 300-এর উপরে, অর্থাৎ 500 ছুঁই এমন অবস্থা কিন্তু আসলে
দাঁড়িয়েছে। বিশেষ করে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ আসলে বাজেটের আগে, ঘোষণার আগে কিন্তু পেঁয়াজের দাম ছিল কিন্তু আসলে 65 টাকা, কিন্তু সে পেঁয়াজ কিন্তু আসলে একদিন ব্যবধানে বাজেটের পরের দিনে বেড়ে গেছে কিন্তু 80 টাকা দরে। এমনি করে কিন্তু মরিচের কথা যদি বলি, মরিচের 120 টাকা কেজি দরে কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে, কিন্তু আসলে 6 তারিখে বাজেটের পূর্বে কিন্তু সেই বাজেট কিন্তু আসলে ছিল 80 টাকা। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে, আপনার কাছে জানতে চাই যে এবারে বাজেটে আপনার কি রকম আশা করেছিলেন, কি রকম বাজার সহনীয় পর্যায়ে? বাজারটা সহনীয় পর্যায়ে না, কারণ বাজেটে হচ্ছে এক, এখন বাজেট প্রস্তাব মানে কার্যকর হচ্ছে আরেক। কারণ মুসুর ডাল যেটা আপনি বললেন, না বললে হয় না, বা বুট যেটা বললেন সেটা অরিজিনালি সত্য, সেটা হচ্ছে যে বাজেটের আগে ছিল 100 টাকা বুট, এখন 110 টাকা। আচ্ছা, আমরা শুনছিলাম আসলে একজন ক্রেতার কাছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইসরাত, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী ও পঞ্চগড় থেকে বাজার দর সম্পর্কে বলছিলেন সহকর্মী মাওলা সুজন এবং রাশেদুজ্জামান বাবু। জামালপুর পৌরসভার ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন সড়ক ও জনপদ বিভাগের লোকজনকে ম্যানেজ করে দায় সারাভাবে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এদিকে ধীর গতি কাজের জন্য সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তি বেড়েছে সেখানে। সহকর্মী মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। দেখে মনে হয় বন্যা কবলিত এলাকা, অথচ এই রাস্তাটি জামালপুর শহরের প্রধান সড়ক, যেখানে 423 কোটি টাকা ব্যয়ে 780 মিটার ওভারপাস সহ চলছে ড্রেন নির্মাণ ও পাকা সড়ক তৈরির কাজ। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন সহ দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। সরেজমিন গিয়ে দেখা যায় ড্রেনের কাজ ধীরগতিতে হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এই অবস্থাতেই ইট, বালি আর সামান্য পরিমাণ সিমেন্ট দিয়ে দায়সারাভাবে হচ্ছে ড্রেনের কাজ। এলাকাবাসীর দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার প্রতিষ্ঠান। সিমেন্ট ডালছে, বালু ডালছে আর ইট গায়ে গেছে, মনে করেন না হলো 3 ফুট নিচ এরকম ভাবে গাঁথনি দিয়ে আইছে। এখন কথা হইলো কোনো কেমিক্যাল ছাড়া সিমেন্ট আর বালু এটা কি পানির মধ্যে ধরে, তাও একদম ডালা বন্যার পানির মধ্যে। সবগুলো কালভার্ট ঢালাই ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পারি যে কালভার্টগুলোতে ইটের গাঁথনি দেওয়া হয়েছে, যা ভালো করে প্লাস্টারও করা হয়নি, এবং কি খুব নিম্নমানের বালি সহ রড সিমেন্ট যা আছে সবগুলোই খুবই নিম্নমানের। ভোগান্তিতে আছেন, এখন আমরা চাই যে সঠিকভাবে কাজটা হোক। 6 বছর আগে প্রধান সড়ক, ড্রেন ও ওভারপাসের কাজ পায় জামিল ইকবাল কনস্ট্রাকশন। গত বছর কাজ শেষ হওয়ার ডেডলাইন থাকলেও এখনো বাকি 20% কাজ। সড়ক ও জনপথের এই কর্মকর্তা আশাবাদী দ্রুতই শেষ হবে ড্রেনের কাজ। ড্রেনটার আউটলেট হচ্ছে আমাদের রেল ক্রসিং এর যে পৌরসভার সাথে একটা ড্রেন রয়েছে, ওইটা হচ্ছে আউটলেট। তো ওনাদের আউটলেটটাই আসলে মানে ওইখানে একটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, ওইটা আমরা পরিষ্কার করে দিয়ে এটার সাথে আমরা আউটলেটটা আমাদের যে চলমান ড্রেনটা এটার সাথে আমরা লাগিয়ে দিলেই এই সমস্যাটা সমাধান হবে। আমার লোকজন এখানে কাজ করছে, এটা আশা করি শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। ড্রেনটি টেকসই করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের আহ্বান এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।